আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এসব কথা জানান। তিনি বলেন, নির্বাচনের সময় যেন গোয়েন্দা সংস্থার কোনো দুর্বলতা না থাকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। জানান, নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর থেকে 1.5 লাখ পুলিশের নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ হবে। ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করতে বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়া কথা হয়েছে প্রশাসনে রদবদল এবং মিডিয়া সেন্টার খোলার বিষয়েও। 2 ঘন্টা মিটিংয়ে সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কীরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বরে 1.5 লক্ষ পুলিশের নির্বাচন বিষয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। 4টি সাংবিধানিক বিষয় ঐকমত্য সম্ভব নয় জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করে পরে আবারও বৈঠকে যোগ দেয় বিএনপি। সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করা এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করলে রাষ্ট্র ও সরকার পরিচালনায় জটিলতা তৈরি হবে। সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বেরিয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। এদিকে ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় কিছুক্ষণের জন্য বৈঠক বন্ধ থাকে। এর আগে রাজনৈতিক দলের সাথে বৈঠকের শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চান তারা, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে। জুলাই সনদের খসড়া আজ রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে। পরবর্তী আলোচনা অংশ নেব। এই বিষয়টা বাকি থাকলো। সব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে এমন তো কেউ শপথ নেই নাই। আর গণতন্ত্রের ভাষা কি যে সব বিষয়ে হয়তো আমরা ঐকমত্য পোষণ করতে পারবো না। যারা বলছে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, তারা ভুলে যাচ্ছে ছাত্ররা অভ্যুত্থান না করলে নির্বাচনের কথাই বলতে পারতো না, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে জামালপুর শহরে পথযাত্রা শেষে সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, সংসদের উচ্চ কক্ষে পিআর ও সংস্কার ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন হবে না। আহ্বান জানান দেশের স্বার্থে সবাইকে একমত হবার। এর আগে সকালে জামালপুর ডাকবাংলোয় জুলাই শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন নেতারা। এ সময় নেত্রকোনায় বিএনপি নেতাকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের প্রতিবাদকে বিএনপির নিজস্ব স্বাধীনতা বলে মন্তব্য করেন নাহিদ। বলেন, প্রতিবাদ জানানোর অধিকার সবার আছে। জামালপুরের কর্মসূচি শেষে এনসিপির দেশ গড়ার অভিযাত্রা যাবে ময়মনসিংহে। সেখানে বিকাল 5টায় পদযাত্রা শুরু হবে। পরে টাউন হলে একটি পথসভা হওয়ার কথা রয়েছে। আমাদের জাতীয় সংসদটাকে 2 ভাগে ভাগ করতে হবে। ভোটের অনুপাতে উচ্চকক্ষ নির্ধারণ করতে হবে। সংসদে সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষে এখনো ঐক্যমত হয়নি, ফলে জুলাই সনদ এখনো আটকে রয়েছে। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, তাহলে এই শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো 4 বছর অপেক্ষা করতেন। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সবশেষ চিকিৎসার খবরাখবর নিয়ে ব্রিফ করছেন সেখানকার চিকিৎসকরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। পাঠিয়ে দিব। আমাদের মোটামুটি এগুলোই, আর অন্য তেমন কোনো পরিবর্তন হয়নি। আমাদের গতকাল ভেন্টিলেটরে 2 জন ছিল, তো একজন যেহেতু আমরা হারিয়েছি একজনকে, সুতরাং একজন আমাদের ভেন্টিলেটরে আছে। আইসিইউতে মোট 3 জন পেশেন্ট আছে, আর সিভিয়ার কন্ডিশন 3। আমার মেল এইচডিউতে 3 জন রোগী আছে, ফিমেল এইচডিউতে আমার 6 জন আছে, আর বাকি পেশেন্টগুলো সব ভালো অবস্থাতে আছে। এই মুহূর্তে আমাদের কাছে 33 জন রোগী ভর্তি আছে। 3 জন ক্রিটিক্যাল আমরা বলি যে 3 জনের ক্রিটিক্যাল, বাট এই 3 জনের মধ্যে গতকালের থেকে শুধু আমরা গতকালকেও বলছিলাম আয়নের অবস্থা সবসময় খারাপের দিকে যাচ্ছিল। বাকি 3 জনের গতকালকের অবস্থা আর আজকের অবস্থার মধ্যে ভালোর দিকেও যায়নি, খারাপের দিকেও যায়নি। আর সিভিয়ারগুলোর কন্ডিশনও ওরকমই আছে। আমরা সিভিয়ার থেকে
ক্রিটিক্যালের দিকেও কেউ যায়নি, আবার সিভিয়ার থেকে যে ইন্টারমিডিয়েটে নিয়ে যাব সেই অবস্থায় আসেনি। আগামী কয়েকদিনের মধ্যে হয়তো এই ক্যাটাগরিগুলো আবার চেঞ্জ হতে পারে। আমরা সহ আপনারা সবাই প্রার্থনা করি যাতে আর খারাপের দিকে কোনো রোগী না যায়, যাতে ভালোর দিকেই যায়, এটুকুই আমরা নিজেরাও আশা করি, আপনাদের কাছেও রোগীদের জন্য এই দোয়াটা চাই। বৈষম্য বিরোধী নেতাদের চাঁদাবাজের ঘটনায় বেদনায় নীল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রশ্ন রেখে বলেন যে এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? বলেন ফ্যাসিবাদের বিচার না করে নিজেদের মধ্যে তর্কের কারণে সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা। সোমবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবদলের গ্রাফিতি অঙ্কন। এতে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, অন্য কোনো দেশের কাছে মাথা নত নয়, দ্রুত নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার। আমরা কারোর কাছে মাথা নত করি না, আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না। তাই পরিষ্কার করে বলতে চাই, আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দরে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ছিঁড়ে দিতে পারে। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায়। এই কি পরিণতি যেটা আমরা চেয়েছিলাম? এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন, গণতন্ত্র মুখ্য উদ্দেশ্য হলে নির্বাচন দিতে দেরি কেন? যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটার ধোয়া তুলে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? রাজধানীর গুলশানে সমন্বয়কদের চাঁদাবাজির প্রসঙ্গে রিজভী বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করতে হবে। যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার 1 সপ্তাহ আজ। 3রা আগস্ট পর্যন্ত বন্ধ মাইলস্টোন কলেজের এবং স্কুল শাখার সিদ্ধান্ত হবে পরে। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, ঘটনার 1 সপ্তাহ পর কেমন দেখছেন সেখানকার স্কুলের সার্বিক পরিবেশ? শিক্ষকরা সেখানে আছেন, তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? ধন্যবাদ হিমাদ্রি আপনাকে। আমি বর্তমানে অবস্থান করছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে। ঠিক আপনারা আমার পিছনে যেরকম দেখতে পাচ্ছেন, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছিল ঠিক তার সামনে আমি আছি, এবং এখনও 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও কিন্তু মৃত্যুপুরীর এই ঘটনাটা, এই স্থানটা কিন্তু দর্শন করতে মানুষ আসছেন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসুক জনতারা আছেন এবং প্রত্যক্ষদর্শীরা একটু পরপর, যেহেতু এটা উত্তরায়, একটু পরপর এখান দিয়ে বিমান উড়ে যাচ্ছে এবং সবাই কিন্তু সন্ত্রস্ত হয়ে এই মৃত্যুপুরী কিন্তু এখানে দেখতে আসছেন, ছোট বড় সবাই। আমরা এখানে আসা যে দর্শকরা আছে, দর্শনার্থী আছে, তারা কিন্তু এই ধরনের ঘটনা এর আগে কখনো বাংলাদেশে ঘটেনি, সেই হিসেবেই নিজেরা তাদের শিশুদেরকে নিয়ে পর্যন্ত দেখতে আসছেন এই মৃত্যুপুরী বা এই ঘটনাস্থল। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সে জায়গাটি কিন্তু এখন পরিণত হয়েছে একটি স্থানে যেখানে সবাই আসলে দেখতে আসছেন। এরকম বাংলাদেশে যেহেতু প্রথমবার এরকম বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে, তাই এই স্থান কিন্তু দর্শন করতে আসছে মানুষ, এবং এখানে আমরা সবার সাথে কথা বলে এতটুকুই বুঝতে পারলাম যে কেউ এই ধরনের ঘটনা পরবর্তীতে আর কখনোই চায় না। সবাই চাচ্ছে যে এরকম সাভারের জিরানি বাজার এলাকার গোয়ালবাড়ি মোড়ে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। রবিবার রাতে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, মিন্টুর শরীরের প্রায় 60% এবং তার স্ত্রীর শরীরের 35% দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রতিবেশীরা জানান, রাতে কারখানা থেকে বাসায় ফিরে রান্না করতে যান স্ত্রী। এ সময় মিন্টু সিগারেট জ্বালাতে গেলে গ্যাস লিকেজের ফলে আগুন ধরে যায়। এতে স্বামী স্ত্রী দুজনেই দগ্ধ হন। তারা দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আবু সাইদ হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করেছে রাষ্ট্রপক্ষ। আগামীকাল আসামি পক্ষের জন্য শুনানির দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ শুনানি হয়। এদিন 30 আসামির মধ্যে কারাগারে থাকা 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7ই আগস্ট ঠিক করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় পলাতক 8 আসামির বিরুদ্ধে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধুকে মারধরের অভিযোগ বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে। টাইগার পেসারের বিরুদ্ধে থানায় করা হয়েছে সাধারণ ডায়েরি। বিষয়টি খতিয়ে দেখছে বিসিবিও। সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি তাসকিনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। অভিযোগে বলা হয়েছে রবিবার সন্ধ্যায় সৌরভকে মারধর ও হুমকি দেন তাসকিন। এই অভিযোগে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সৌরভ। তাসকিনের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও অবগত। ব্যাপারটি খতিয়ে দেখছে বোর্ড। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।